নমস্কার বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা ময়দান, যেখানে লিড রোলে অভিনয় করেছে অজয় দেবগন। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তাহলে চলুন কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1952 সালের অলিম্পিকের সিন দেখতে পাই, যেখানে ভারত ও যুগোস্লাভিয়ার মধ্যে একটা ফুটবল ম্যাচ রয়েছে, যেখানে ভারতীয় দল 10-1 গোলে ম্যাচটা খুব খারাপভাবে হেরে যায়। এই পরাজয় দেখে ভারতীয় ফুটবল দলের কোচ আব্দুল রহিমের খুব খারাপ লাগে। ভারতীয় ফুটবল টিমের এই লজ্জাজনক হারের খবর সমস্ত নিউজ পেপারে এসছে। এর পরের সিনে দেখা যায় ভারতীয় ফুটবল ফেডারেশনের মিটিং ডাকা হয়, যেখানে ভারতীয় ফুটবল দলের এই হারের সব দায় কোচ সৈয়দ রহিমের উপর চাপানো হয়। এমনকি ফেডারেশনের মেম্বার শুভঙ্কর সৈয়দ রহিমকে কোচের পদ থেকে সরে যেতেও বলেন। তখন সৈয়দ রহিম শুভঙ্করের কথার জবাব দিয়ে বলে, আপনারা যদি এই হারের দায় আমার উপরে দেন, তাহলে এখন থেকে খেলোয়াড়ও আমার পছন্দ মতন হবে। এই বলে সৈয়দ রহিম সেখান থেকে চলে আসে। আসলে তখন ফুটবলে খেলোয়াড়রা শুধুমাত্র তাদের স্টেট অনুযায়ী সিলেক্ট হতো, যা সৈয়দ রহিমের মোটেও পছন্দ ছিল না। সৈয়দ রহিমের এই কথায় সভাপতি অঞ্জন বাবুও সমর্থন করেন, কারণ তিনি জানতেন সৈয়দ যা বলছেন তা ফুটবল দলের ভালোর জন্যই বলছে। এরপর সৈয়দ রহিম হায়দ্রাবাদে নিজের বাড়িতে চলে আসে। এখানে সৈয়দের স্ত্রী সাইরা রহিমকে দেখানো হয়। সে একজন হাউসওয়াইফ ছিল। এছাড়া তার ফ্যামিলিতে ছিল তার মা, এক ছেলে ও এক মেয়ে। ছেলের নাম শাহিদ রহিম, আর সেও ফুটবল খেলতে পছন্দ করত। সৈয়দের স্ত্রী সায়রা সৈয়দকে ধূমপান ছেড়ে দিতে বলে, কারণ সে খুব বেশি ধূমপান করত। কিন্তু সৈয়দ বলে সিগারেট ছাড়তে অনেক বেশি শক্তি লাগে, যে শক্তি তার টিম বানানোর জন্য লাগবে। এরপরে সৈয়দের কাছে ফোন আসে, যেখানে অঞ্জন বাবু সৈয়দকে বলে ফেডারেশন তার সব কথা মেনে নিয়েছে, আর সৈয়দকে তার নিজের মতন করে টিম বানাতে হবে, আর সেই দলের সব দায় সৈয়দের হবে। তখন সৈয়দ এসব শুনে খুব খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল। এর পরের দিন সৈয়দ রহিম তার এক বন্ধুর সাথে ফুটবল টিম বানানোর জন্য বেরিয়ে পড়ে। প্রথমে সে সেকেন্দ্রাবাদ যায়, সেখানে তুলসীদাস বলরাম নামে একজন খেলোয়াড়কে খুঁজে পায়। এরপর সৈয়দ কলকাতায় গিয়ে সেখানে স্টেট টিমের সাথে দেখা করে, আর সেখানে পিকে ব্যানার্জিকে দেখে। তার খেলা বেশ ভালোই ছিল, তাই তাকে ইন্ডিয়ান টিমের জন্য সিলেক্ট করে নেয়। এইভাবে সে ভারতীয় ফুটবল দলের সব খেলোয়াড় নির্বাচন করে, যারা ভারতের ছোট বড় প্রতিটি শহর থেকে আসে। অনেক খেলোয়াড় ছিল বেশ বিখ্যাত, আর কিছু ছিল রাস্তার পাড়ার ফুটবলার, কিন্তু তাদের সবার মধ্যে ছিল ফুটবলের প্রতি আবেগ ও দক্ষতা। এরপরে তার দলের জন্য সৈয়দ রহিম একজন গোলকিপারকে বেছে নেয়। সে ছিল খুব লম্বা, যার নাম পিটার থাঙ্গারাজ। দলটি এখন 1956 সালের অলিম্পিকের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। কঠিন প্রস্তুতি ও প্রশিক্ষণ সৈয়দ রহিমের দল অবশেষে অলিম্পিকের জন্য প্রস্তুত হয়। অলিম্পিকে যাওয়ার আগে ভারতীয় দলের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মন্ত্রী সহ অনেক বড় বড় লোকেরাও আসে ভারতীয় ফুটবল টিমকে উৎসাহিত করতে। আর সেখানে আসে রায়চৌধুরী নামে একজন। সে একজন অনেক বড় মাপের সাংবাদিক ছিল। সে তার কলমের জোরে একটা সরকারকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। এখানে রায়চৌধুরী সবসময় ভারতীয় ফুটবল টিমের ব্যাপারে নেগেটিভ লিখত, এবং সে এখানেও এসে টিমের ব্যাপারে খারাপ কথা বলে। এই নিয়ে সৈয়দ রহিমের সাথে রায়চৌধুরীর তর্ক হয়, কারণ রয় ভারতীয় খেলোয়াড়দের যোগ্যতার উপর আঙুল তুলছিল। তখন সৈয়দ রহিম সবার সামনে রায়চৌধুরীকে অপমান করে সেখান থেকে চলে যায়, যা রায়চৌধুরীর খুব খারাপ লাগে। তারপর ভারতীয় ফুটবল টিম একসাথে ছবি তোলে। এরপর তারা 1956 সালের অলিম্পিক খেলতে বেরিয়ে যায়। এরপর প্রথম ম্যাচ ভারতীয় দল আর অস্ট্রেলিয়ার মধ্যে হয়। ম্যাচের আগে অস্ট্রেলিয়ার এক খেলোয়াড় ভারতীয় এক খেলোয়াড়কে তার জুতার ফিতে বেঁধে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, আর সে বাঁধতে গেলে সবার সামনে তাকে অপমান করে। এরপর তারা সেখান থেকে ম্যাচে চলে যায়। এরপর শুরু হয় ম্যাচ, যেখানে প্রথম গোলটি করে ভারতীয় খেলোয়াড়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। ভারতীয় দল যারা খুব খারাপ ফুটবল খেলে, নিজেদের প্রথম ম্যাচের কয়েক মিনিটের মধ্যেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে এত সহজেই গোল করে দিয়েছে, যেখানে নেভেল ডিসোজা গোলের হ্যাটট্রিক করে, যাকে ম্যাচের আগে অস্ট্রেলিয়ান প্লেয়াররা অপমান করেছিল। এরপর প্রেস মিট হলে অস্ট্রেলিয়া দলের কোচ বলে, ভারত খুব একটা ভালো দল নয়, আজকের অস্ট্রেলিয়ার দিন ভালো ছিল না। এছাড়া তারা যখন তখন ভারতীয় দলকে হারিয়ে দিতে পারে। এইভাবে ভারতীয় খেলোয়াড়দের অস্ট্রেলিয়ান কোচ অপমান করে। উত্তরে ভারতীয় দলের কোচ বলে, ম্যাচের আগে আপনার একজন খেলোয়াড় আমাদের দলের একজন খেলোয়াড়কে অপমান করেছে, আমরা মাঠেই উত্তর দিয়েছি, কিন্তু এখন আবার যদি একই ভুল করেন তাহলে ভেবে দেখুন এরপরে কি হতে পারে। আর এই বলে ভারতীয় দল সেখান থেকে উঠে যায়। আর এতে লজ্জায় মাথা নত হয় অস্ট্রেলিয়ান কোচ ও অস্ট্রেলিয়ান টিমের। এই গোটা অলিম্পিকে ভারত খুব ভালো পারফর্ম করেছে এবং অলিম্পিকে 4th পজিশনে আসে, আর এটা ভারতীয় দলের জন্য খুব ভালো পারফরমেন্স ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই রায়চৌধুরী ফুটবল ফেডারেশনের সদস্য শুভঙ্করের সাথে কথা বলে তার ব্রেন ওয়াশ করে। সৈয়দ রহিমের ফুটবল ভালো কোচিং পারে না, কারণ যে রাজ্যে সব থেকে বেশি লোক আর সেখান থেকেই কোনো প্লেয়ার নেই, এবং শুভঙ্করকে ফেডারেশনের সভাপতি করার কথাও বলেন। এদিকে সৈয়দ রহিমের বাড়িতে তার ছেলে শাহিদ তার বাবাকে বলে সেও ফুল টাইম ফুটবল খেলতে চায়, কিন্তু শাহিদের মা তাতে রাজি ছিল না। সে চাইতো ছেলে আইআইটিতে পড়াশোনা করুক। এরপর দেখা যায় শাহিদ তার বাবার কাছে প্রমাণ করতে চায় যে সে খুব ভালো ফুটবল খেলে, এবং সে ফুটবলের স্টেট টিমে খেলে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে যায়, এবং সেও ভারতীয় ফুটবল টিমে সিলেক্ট হয়ে যায়। সৈয়দ রহিম এখন ভারতীয় ফুটবল খেলোয়াড়দের অলিম্পিকে খেলানোর জন্য আরো বেশি করে ট্রেনিং দিতে থাকে। এই সময় আরেকজন নতুন খেলোয়াড় আসে, যার নাম জার্নাল সিং। সে একজন শক্তিশালী খেলোয়াড় ছিল। দলের ডিফেন্সের দায়িত্ব তাকে দেওয়া হয়। এখন ট্রেনিং এর শেষে অলিম্পিকে যাওয়ার জন্য এই দল পুরোপুরি প্রস্তুত।
এর পরের সিনে আমরা দেখি রয় ও শুভঙ্কর একে অপরের সাথে কথা বলছে। তাদের কথায় আমরা জানতে পারি যে টিমের সাথে ভারতীয় দল এবার খেলবে তারা বিশ্বের শীর্ষ দল, তার মানে ভারতীয় দলের হার নিশ্চিত। এবং রয় ও শুভঙ্কর সৈয়দকে ফেডারেশন থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে। এর কয়েকদিন পরে 1960 সালের অলিম্পিক শুরু হয়, যেখানে ভারতের প্রথম ম্যাচ হবে ফ্রান্সের সাথে, যা ছিল বিশ্বের সেরা দল। এরপর ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে ভারত ফ্রান্সকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেয়, ফ্রান্সের বিপক্ষে গোল করে এগিয়ে যায়। এরপর ফ্রান্স ভারতের এগেনস্টে গোল করার অনেক চেষ্টা করে, কিন্তু ভারতের টিম তা আটকে রাখার আপ্রাণ চেষ্টা করে। এটা দেখে বসে থাকা দর্শকরা অবাক হয়ে যায়। বিশ্বের সেরা টিম ভারতীয় দলের সামনে গোলই করতে পারছে না। কিন্তু শেষ পর্যন্ত ভারত যখন জিতে যাচ্ছিল, তখন ফ্রান্স একটা গোল করে ম্যাচ ড্র করে দেয়। এইসব দেখে ম্যাচ দেখতে আসা দর্শকরা ভারতীয় ফুটবল দলের জন্য হাততালি দিতে থাকে, কারণ ভারত খুব ভালো খেলেছে। পরের সিনে ভারতীয় ফুটবল ফেডারেশনের মিটিং বসলে শুভঙ্কর বাবু বলেন, আপনারা হয়তো ভালো পারফর্ম করেছেন, কিন্তু ভারত টুর্নামেন্টের প্রথম রাউন্ডে বেরিয়ে এসছে, যার পুরো দায় চাপানো হয় কোচ সৈয়দ রহিমের উপর, এবং তাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও তোলে, এবং একটা ভোট করা হয়। আর তাতে ফেডারেশনের প্রায় সব মেম্বার তার এগেনস্টে ভোট দিয়ে তাকে অপমানিত করে ফেডারেশন থেকে বের করে দেয়। তারপর সভা থেকে বের হওয়ার সময় সৈয়দের খুব শ্বাসকষ্ট হচ্ছিল। সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু জানায় অতিরিক্ত সিগারেট খাওয়ার কারণে তার লাং ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। যা শুনে সৈয়দ খুব ভেঙে পড়ে, এবং বাড়িতে তার স্ত্রী সে কথা শুনে ভেঙে পড়ে। এরপর সৈয়দ তার স্ত্রী ও পরিবারের সাথে বাকি জীবন কাটাতে চায়। এরপর যত দিন যায় সৈয়দের শরীর আরো খারাপ হতে থাকে। সৈয়দের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল দেখে তার স্ত্রীও বুঝতে পারে যে সৈয়দের বাড়িতে মন টিকছে না, কারণ সে ফুটবল ভালোবাসে, আর সে ফুটবল ছেড়ে থাকলে সে মানসিক দিক দিয়ে শেষ হয়ে যাবে। এরপর একদিন সায়রা সৈয়দের কাছে এসে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে এইভাবে দম বন্ধ করে বেঁচে থাকতে দেখতে পাচ্ছি না। এই রোগটি তোমাকে পরাজিত করেনি, বরং তোমার স্বপ্ন করেছে। তোমার স্বপ্ন ভারতীয় ফুটবল টিম গোল্ড মেডেল নিয়ে আসে, তাহলে যাও আর নিজের স্বপ্ন পূরণ করো। এর পরের দিন সৈয়দ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি শুভঙ্কর বাবুর সাথে দেখা করতে যায়। শুভঙ্কর সৈয়দকে তার অফিসের বাইরেই বসিয়ে রাখে, তার সাথে কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর সৈয়দ ফুটবল ফেডারেশনের এক্স প্রেসিডেন্ট অঞ্জন বাবুর সাথে দেখা করে এবং তাকে জানায়, আমার হাতে বেশি সময় নেই, আমাকে ভারতীয় ফুটবল দলকে কোচিং করে দেশের জন্য সাফল্য এনে দিতে দিন। এরপরে আমরা দেখি ফুটবল ফেডারেশনের বৈঠক হয়। সেখানে অঞ্জন বাবু সৈয়দকে ভারতীয় ফুটবলের কোচ বানাতে বলে, কারণ সৈয়দের কোচিংয়ে ভারত সেরা পারফরমেন্স দিয়েছিল। এরপর শুভঙ্কর বলে, আমাদের কাছে অলরেডি ভারতীয় ফুটবল কোচ আছে, যার নাম তপন ঘোষ। তারপর শুভঙ্কর সবার সব সদস্যদের জানায়, যারা যারা সৈয়দকে কোচ বানাতে যায় তারা হাত তুলুন, কারণ সে জানতো কেউ হাত তুলবে না এবং সৈয়দকে কেউ বর্তমান ফুটবল কোচও করবে না। কিন্তু দেখা যায় এক এক করে সকল মেম্বার হাত তোলে, কারণ সবাই জানতো যাই হোক না কেন সৈয়দের মতন ভালো কোচিং আর কেউ করতে পারবে না। সৈয়দ যখন ফেডারেশন ছেড়েছে তখন থেকে ভারতীয় ফুটবল দলের পারফরমেন্স খারাপ হয়েছে। সৈয়দ রহিমকে আবার ভারতীয় ফুটবলের কোচ হিসাবে নিয়োগ করা হয়। এই খবর রায়চৌধুরী জানতে পারলে সে খুব রেগে যায়, কারণ তিনি অনেক কষ্টে সৈয়দ রহিমকে কোচের পদ থেকে সরিয়েছিল। এরপর সৈয়দ তার দলকে পুনরায় একত্রিত করে এবং তাদের এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে বলে। এশিয়ান গেমস আসছে 2 মাস পর, এখন তাদের হাতে সময়ও কম ছিল এবং ভারতীয় খেলোয়াড়রা খুশি ছিল সৈয়দ রহিম ফিরে আসায়। এরপর খেলোয়াড়দের ট্রেনিং শুরু হয়, যেখানে খেলোয়াড়রা দিন রাত এক করে ট্রেনিং নেয়। টানা 2 মাস ট্রেনিং নিয়ে এশিয়ান গেমসের জন্য সমস্ত খেলোয়াড় প্রস্তুত হয়। এরপর আমরা দেখতে পাই সৈয়দ রহিম তার টিমের সাথে মিডিয়া লোকেদের প্রশ্নের জবাব দিচ্ছিল। তখন রায়চৌধুরী বলেন, ভারতীয় দল এশিয়ান গেমসে খেলতে যাচ্ছে না, কারণ ফিনান্স মিনিস্ট্রি মানা করে দিয়েছে। এটা শোনার পর সৈয়দ শুভঙ্করের সাথে একা একা কথা বলে। তাকে তার দলকে এশিয়ান গেমসে খেলতে না যেতে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে রায়চৌধুরী এসে বলে, ভারতের কাছে এত ফান্ড নেই, ভারতীয় সব খেলোয়াড় সব খেলায় অংশগ্রহণ করতে পারে এবং তারা ফুটবল গেম থেকে মেডেল পাওয়ারও আশা করে না। এরপর সৈয়দ ফিনান্স মিনিস্ট্রির সাথে কথা বলতে যায় আর বলে, যেখানে সরকার পলিটিক্সে এত টাকা খরচা করতে পারে সেখানে খেলোয়াড়দের পিছনেও কিছুটা ব্যয় করা উচিত, কারণ তারা দেশের হয়ে গৌরব বয়ে আনবে। এরপর অর্থমন্ত্রী সৈয়দের ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠাতে রাজি হয়, কিন্তু তার কিছু শর্ত ছিল। মাত্র কয়েকজন খেলোয়াড় যেতে পারবে এবং সেখানে তাদের নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। এরপর সৈয়দ তার দলকে এশিয়ান গেমসে খেলতে যেতে পারার সুখবর দেয়, কিন্তু মাত্র 16 জন খেলোয়াড়ই যেতে পারবে, বাকি খেলোয়াড়রা এখানেই থাকবে, তারা যাবে না। তাদের মধ্যে একজন ছিল শহীদ রহিমের ছেলে শাহিদ। এতে সে দুঃখের বদলে খুশি হয়, কারণ সে জানতো যে তার বাবা খেলোয়াড়দের সঙ্গে কখনো অন্যায় করবে না। সে তার বাবাকে জড়িয়ে ধরে। এরপর 1962 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়, যেখানে প্রথম ম্যাচ ছিল সাউথ কোরিয়ার সাথে, যারা শেষ দুবার সিলভার মেডেল জিতেছিল। এরপর ম্যাচের আগে গোলকিপার পিটার থাঙ্গারাজ পায়ে চোট পায়। সে একজন শক্তিশালী খেলোয়াড় ছিল। এর কিছুক্ষণ পর ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ম্যাচ শুরু হয়। এরপর পিকে ব্যানার্জি বল নিয়ে সাউথ কোরিয়ার গোল পোস্টের দিকে যায়, কিন্তু সাউথ কোরিয়ার ডিফেন্স এটা আটকে দেয়। এরপর সাউথ কোরিয়া একের পর এক গোল করে এবং ভারতীয় দল একে অপরকে দোষারোপ করতে শুরু করে। এরপরেই প্রথম ম্যাচেই ভারত সাউথ কোরিয়ার কাছে খারাপভাবে হেরে যায়। এরপর রায়চৌধুরী সৈয়দের সাথে দেখা করে বলে, কাল আপনাদের ভারতে যাওয়ার জন্য
জন্য রিটার্ন টিকিট হয়ে যাবে, কারণ কাল ভারতের সাথে থাইল্যান্ডের ম্যাচ। সৈয়দ ড্রেসিং রুমে আসে এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করে বলে একজোট হয়ে খেলতে, কারণ সে বিশ্বাস করে ভারতীয় খেলোয়াড়রা একজোট হয়ে খেললে তারা যে কোনো টিমের বিরুদ্ধে জিততে পারবে। এরপর ভারত ও থাইল্যান্ডের ম্যাচ শুরু হয়, যেখানে থাইল্যান্ড শুরু থেকেই ভারতকে আক্রমণ করে খেলতে থাকে। ভারতীয় খেলোয়াড়দের ইনজিওর করে গোল মারে, কিন্তু ভারতীয় গোলকিপার তা আটকে দেয়। এরপর আবার থাইল্যান্ড গোল করার জন্য এগিয়ে গেলে জার্নাল সিং সেটা আটকে দেয়। এরপর থাইল্যান্ড খেলোয়াড়রা জার্নাল সিংকে আঘাত করে একটি গোল করে দেয়। এখন জার্নাল সিংও ইনজিওর। তখন কোচ রহিম জার্নাল সিং এর এই ইনজিওর জবাব চায়। এরপর ভারতীয় দলও থাইল্যান্ডের খেলার জবাব দেয় তাদের মতন অ্যাটাকিং মুডে এবং টানা 4 গোল করে থাইল্যান্ডকে হারায় এবং তারা ফাইনালে পৌঁছায়। এরপর ভারতের মুখোমুখি জাপানের সাথে। ভারতের এই জয়ের পর ভারতীয় ফুটবল দল বেশ খুশি। এরপর ইন্ডিয়ান স্পোক পার্সন মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে ইসরায়েলের ব্যাপারে বলে তাদের আভ্যন্তরীণ অশান্তির কারণে ইন্দোনেশিয়াকে খেলতে দেওয়া হয়নি। একথা শুনে সেখানকার সরকার ও জনগণ ভারতীয় খেলোয়াড়দের উপর রেগে যায়। এদিকে সৈয়দ রহিমের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সে তার দলের কাছ থেকে তা লুকিয়ে রেখেছিল। সৈয়দ তার খেলোয়াড়দের শুধুমাত্র খেলায় মনোযোগ দিতে বলে। এরপর ভারত ও জাপানের মধ্যে খেলা হয়, যেখানে ভারতীয় টিম জাপানকে 2-0 গোলে হারিয়ে দেয়। এরপর ভারত ও ভিয়েতনামের মধ্যে ম্যাচ শুরু হয়। ভারত 2 গোলে ভিয়েতনামের থেকে পিছিয়ে যায় এবং ভারতীয় দল তাদের টিম ওয়ার্ক দিয়ে 2 গোল করে ম্যাচ সমান করে। তারপর শেষে ভারত একটি ফ্রি কিক পায় এবং তাতে ভারত ভিয়েতনামকে 3-2 পরাজিত করে। এইভাবে ভারত ভিয়েতনামকে হারিয়ে ফাইনালে ওঠে, যেখানে ভারত মুখোমুখি হয় সাউথ কোরিয়ার সাথে, যার সাথে এর আগের ম্যাচে খুব খারাপভাবে ভারত হেরেছিল। অবশেষে এশিয়ান গেমসে ভারত ফাইনালে আসে। তখন ভারতীয় টিম বাসে করে মাঠে যাচ্ছিল। তখনই ইন্দোনেশিয়ার জনগণ বাস থামিয়ে বাসের উপর পাথর ছুঁড়ে মারে এবং গো ব্যাক স্লোগান দেয়। এরপর সেখানে মিলিটারি আসে এবং ক্ষুব্ধ জনগণের থেকে ভারতীয় দলকে বের করে আনে। এরপর ম্যাচের আগেই পিকে ব্যানার্জি এবং নেভি ডিসোজা জানতে পারে সৈয়দ রহিমের লাং ক্যান্সারের কথা, কিন্তু সৈয়দ তাদেরকে ম্যাচে ফোকাস করতে বলে। এরপর সৈয়দ ড্রেসিং রুমে এসে তাদের ফাইনাল স্পিচ দেয়। আজ সেই দিনটি যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। আজ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেলতে হবে, এমন খেলা খেলতে হবে যা তোমাদের জীবনে কখনো খেলোনি। তোমরা সবাই ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসেছো, কিন্তু আজ সবাইকে এমন ভাবে খেলতে হবে যেন মাঠে সবাইকে এক মনে হয়। আর কাল নিউজ পেপারে তোমাদের ছবি দেখে সারা ভারতবাসীর মুখে যেন হাসি চলে আসে। এই বলে সৈয়দ তার খেলোয়াড়দের ফাইনালে পাঠায়। দল যখন মাঠে নামবে সব দর্শকই ছিল ভারতের বিরুদ্ধে। এর ফলে সাউথ কোরিয়ার বিরুদ্ধে জেতা আরো কঠিন হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ম্যাচ শুরু হয়ে যায়। সাউথ কোরিয়া শুরুতেই ভারতকে আক্রমণ শুরু করে এবং ভারতের বিপক্ষে গোল করে। ভারতের খেলোয়াড়রা নিজেদের জান লাগিয়ে দেয়, কিন্তু তারা সাউথ কোরিয়ার গোল পোস্টে পৌঁছাতে পারে না, কারণ তাদের ডিফেন্স এতটাই শক্তিশালী ছিল। তবুও ভারতীয় খেলোয়াড়রা হার মানে না, তারা চেষ্টা চালিয়ে যায়। অনেক ভারতীয় খেলোয়াড়রা ইনজিওর হয়ে পড়ে, কিন্তু তারা দেশের জয়ের জন্য নিজেদের জীবন দিতে রাজি। এর কিছুক্ষণ পর ম্যাচ মোড় নেয় এবং ভারতীয় দল সাউথ কোরিয়ার বিরুদ্ধে পরপর 2 গোল করে এবং সাউথ কোরিয়ার চেয়ে এগিয়ে যায়। আর কয়েক মিনিট বাকি ছিল, তখন সাউথ কোরিয়ার এক খেলোয়াড় ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে একটা কিক দেয়। আরেকজন ভারতীয় খেলোয়াড় এসে সেই গোল বাঁচিয়ে নেয়। আর ম্যাচ শেষ হওয়ার বাঁশি বেজে ওঠে এবং ভারতীয় টিম এশিয়ান গেমস জিতে যায়, যা ছিল ভারতবর্ষের সকল দেশবাসীর কাছে একটা গর্বের বিষয়। সব খেলোয়াড়রা এসে সৈয়দ রহিমকে জড়িয়ে ধরে আর এশিয়ান গেমসে ভারতীয় পতাকা সবার উপরে করা হয়। এরপর মুভিতে বলা হয় এশিয়ান গেমসে ভারতের গোল্ড মেডেল জয়ের 9 মাস পর সৈয়দ রহিম মারা যায়। তিনি মারা গেছেন 64 বছর হয়ে গেছে। সেই থেকে আজ পর্যন্ত ভারতীয় ফুটবল টিম কোনো মেডেল জেতেনি। তারপর সবশেষে সৈয়দ রহিম সহ আর বাকি সব লেজেন্ডারি প্লেয়ারদেরকে দেখানো হয় আর এইভাবে সিনেমাটি শেষ হয়। তাহলে বন্ধুরা, আপনাদের মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।